সুপার পাওয়ার, বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী, যাদের নাম শুনলে একসময় সমুদ্রের ঢেউ নাকি শান্ত হয়ে যেত, সেই আমেরিকার নেভি আজ নিজেদের জাহাজই সোজা রাখতে পারছে না। একদিকে যখন পুরো দুনিয়া তাকিয়ে আছে মিডল ইস্টের দিকে, ভাবছে এই বুঝি ট্রাম্প ইরানে হামলা চালালো, ঠিক তখনই পৃথিবীর অন্য প্রান্তে আমেরিকার নাকের ডগায় ঘটে গেল একটা অকল্পনীয় ঘটনা। না, কোনো মিসাইল হামলা নয়, কোনো ড্রোন হামলা নয়, আমেরিকার দম্ভ চূর্ণ হলো তাদের নিজেদেরই ভুলে। আর ওদিকে যে ইরানকে ধুলোয় মিশিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল, আজ খবর আসছে সেই ইরানের শর্তের কাছেই নাকি মাথা নত করতে চলেছে খোদ ওয়াশিংটন। আজকের প্রথম বড় ব্রেকিং, আমেরিকার সাউথ কমান্ড বা দক্ষিণ সীমান্তে বিশাল বড় অঘটন। মার্কিন নেভির দুটি বিশাল যুদ্ধজাহাজ মাঝ সমুদ্রে একে অপরের সাথে ধাক্কা খেয়েছে। মানে ভাবা যায়, যারা বিশ্বকে ডিসিপ্লিন শেখায় তাদের নিজেদের ঘরেই এই ফজিয়া। এটা কি নিছকই দুর্ঘটনা, নাকি এর পেছনে আছে অন্য কোনো রহস্য? দ্বিতীয় খবর, তুরস্ক, যারা এই মুহূর্তে মিডল ইস্টের অন্যতম বড় পাওয়ার ব্রোকার, তারা একটা বিস্ফোরক দাবি করেছে। তাদের পররাষ্ট্রমন্ত্রী বলছেন আমেরিকা নাকি ইরানের পারমাণবিক কর্মসূচির ব্যাপারে নমনীয় হচ্ছে। মানে সহজ বাংলায় বললে, ট্রাম্প প্রশাসন ইরানের শর্ত মেনে নিয়ে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দিতে পারে। যুদ্ধ ছাড়াই কি তবে জিতে যাচ্ছে ইরান? চলুন প্রত্যেকটি খবরের গভীরে যাওয়া যাক। আজ 13ই ফেব্রুয়ারি 2026 শুক্রবার দুপুর 1টায় এই খবর পড়ছি। প্রিয় দর্শক, ঘটনাটি ঘটেছে গতকাল 12ই ফেব্রুয়ারি সন্ধ্যায়, আর বাংলা মিডিয়াতে এটাই রিয়ালিটি আপনাদেরকে এই খবর প্রথম দিচ্ছে। জায়গাটা কিন্তু পারস্য উপসাগর বা লোহিত সাগর নয়, ঘটনাটা ঘটেছে আমেরিকার একেবারে ঘরের কাছে, সাউথ আমেরিকার উপকূলে। খবরটি ব্রেক করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। তাদের এক্সক্লুসিভ রিপোর্ট অনুযায়ী মার্কিন নেভির দুটি জাহাজ ইউএসএস ট্র্যাক্সটাইন এবং ইউএসএস সাপ্লাই সমুদ্রের মাঝখানে জ্বালানি ভরার সময় একে অপরের সাথে ধাক্কা খায়। দেখুন দর্শক, এখানে একটু টেকনিক্যাল বিষয় বোঝা দরকার। সাগরে চলতে চলতে এক জাহাজ থেকে আরেক জাহাজে এই যে তেল নেওয়া, এই তেল নেওয়াকে নেভির ভাষায় বলা হয় আন্ডারওয়ে রিপ্লেনিশমেন্ট। এটা অত্যন্ত হাই প্রিসিশন বা সূক্ষ্ম কাজ। দুটো জাহাজকে একই গতিতে সমান্তরালভাবে চলতে হয়, মানে সামান্য একটু এদিক ওদিক হলেই বিপর্যয়। আমেরিকান নেভি দাবি করে তাদের নাবিকরা নাকি বিশ্বের সেরা, তাদের টেকনোলজি নাকি নির্ভুল। তাহলে প্রশ্ন হলো, এমন একটা রুটিন অপারেশনে যেখানে কোনো শত্রুর মিসাইল আসছিল না, আবহাওয়াও খুব খারাপ ছিল না, সেখানে দুটো জাহাজ ধাক্কা খেলো কি করে? রিপোর্টে বলা হচ্ছে জাহাজের দুজন নাবিক আহত হয়েছে। যদিও দাবি করা হচ্ছে জাহাজ দুটির বড় কোনো ক্ষতি হয়নি বা ডুবে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়নি। কিন্তু এখানেই আমার প্রশ্ন। দেখুন, ইউএসএস ট্র্যাক্সটাইন হলো একটি ডেস্ট্রয়ার, এটি আমেরিকার অন্যতম শক্তিশালী যুদ্ধজাহাজ। এর কাজই হলো নিখুঁতভাবে অপারেশন চালানো। আর ইউএসএস সাপ্লাই হলো একটি বিশাল ট্যাঙ্কার শিপ। সাউথ আমেরিকার এই অঞ্চলটি বর্তমানে আমেরিকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন জানেন? কারণ তারা বলে তারা এখানে মাদক চোরাচালান আটকাচ্ছে। কিন্তু আসল সত্য হলো এই অঞ্চলে ভেনিজুয়েলা আছে, আর আমেরিকা এখানে নিজেদের 12টি যুদ্ধজাহাজ এবং এয়ারক্রাফট ক্যারিয়ার মোতায়েন করে রেখেছে শক্তি প্রদর্শনের জন্য। এখন ভাবুন, আপনি আপনার শক্তি দেখাতে গিয়ে যদি নিজেই হোঁচট খেয়ে পড়ে যান, তাহলে প্রতিপক্ষ কি আপনাকে ভয় পাবে? পাবে না, উল্টো হাসবে, যেমন আপনি হাসছি। আমেরিকান সাউথ কমান্ড ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। কিন্তু দর্শক, ইতিহাসের দিকে একটু তাকান। 2017 সালে ঠিক এমনই ঘটনা ঘটেছিল। সেই দুর্ঘটনায় আমেরিকার নেভির বেশ কিছু নাবিক প্রাণ হারিয়েছিলেন। আজ 2026-এ দাঁড়িয়েও যদি সেই একই ভুল হয়, তবে কি আমাদের ধরে নিতে হবে যে সুপার পাওয়ারের নেভি ভেতর থেকে খোকলা হয়ে যাচ্ছে? আমার একটা সাংবাদিক সুলভ প্রশ্ন আছে এখানে। মনে রাখবেন, খবরের পেছনের খবরটাই হলো আসল খেলা। আমেরিকা বলছে এটা নিছকই দুর্ঘটনা, কিন্তু ঘটনার পর জাহাজের বর্তমান অবস্থার কোনো ছবি বা ভিডিও ফুটেজ তারা রিলিজ করেনি। কিন্তু কেন? সামান্য রং চটে গেলে তো আর লুকোনোর কিছু নেই। তাহলে কি ক্ষতির পরিমাণ আরও বেশি? নাকি ভেনিজুয়েলা বা অন্য কোনো অদৃশ্য শক্তির কোনো সাইবার ওয়ারফেয়ার বা জ্যামিং টেকনোলজির কারণে তাদের নেভিগেশন সিস্টেম ফেল করেছিল? আমি কোনো কনস্পিরেসি থিওরি দিচ্ছি না, কিন্তু একজন অ্যানালিস্ট হিসাবে প্রশ্ন তোলা আমার কাজ। যখন হাই প্রেশার পরিস্থিতিতে নিজের বাড়ির কাছেই তারা সোজা হয়ে চলতে পারে না, তখন ভাবুন কাল যদি ইরানের সাথে বা দক্ষিণ চীন সাগরে চীনের সাথে সত্যিকারের যুদ্ধ লাগে,
তখন এই নেভি কি পারবে সামাল দিতে, নাকি নিজেদের জাহাজেই নিজেরা ধাক্কা মেরে ডুবে যাবে? এই ঘটনাটা পেন্টাগনের জন্য শুধু দুর্ঘটনা নয়, এটা একটা বিশাল বড় পিআর ডিজাস্টার। দেখুন, ইমেজ বা ভাবমূর্তির ক্ষতি জাহাজের ক্ষতির চেয়েও অনেক বেশি। এবার আসুন দ্বিতীয় খবরে, যেটা জিওপলিটিক্সের মোড় ঘুরিয়ে দিতে পারে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, যিনি একজন অত্যন্ত ধুরন্ধর ডিপ্লোম্যাট, তিনি গতকাল 12ই ফেব্রুয়ারি একটি বিশাল বড় বোমা ফাটিয়েছেন। না, বারুদের বোমা নয়, রাজনৈতিক বোমা। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে বলেছেন, আমেরিকা এবং ইরান উভয় পক্ষই এখন পরমাণু চুক্তির ব্যাপারে নমনীয় হচ্ছে। দর্শক, এই কথাটার ওজন বুঝতে পারছেন? এতদিন আমরা কি শুনছিলাম? ম্যাক্সিমাম প্রেশার, ইরানকে পিষে ফেলা হবে, ইরানের তেল বিক্রি বন্ধ করে দেওয়া হবে। অথচ পর্দার আড়ালে কি অন্য গান বাজছে? হাকান ফিদান দাবি করছেন আমেরিকা এখন এই বাস্তবতা মেনে নিতে প্রস্তুত যে ইরানকে জোর করে থামানো যাবে না। তাই তারা ইরানকে সীমিত পরিসরে ইউরেনিয়াম এনরিচমেন্ট করার অনুমতি দিতে রাজি হতে পারে। এতদিন আমেরিকার জিদ ছিল ইরানকে 1%ও ইউরেনিয়াম এনরিচমেন্ট করতে দেওয়া হবে না। আর এখন তুরস্ক বলছে আমেরিকা লিমিট ঠিক করে দেবে, কিন্তু এনরিচমেন্টের অনুমতি দেবে। আর এটা যদি সত্য হয় তবে এটা ইরানের জন্য একটা বিশাল বড় বিজয়। একেই বলে যুদ্ধ ছাড়াই আমার জয়। দেখুন, বর্তমানে ইরান 60% পর্যন্ত ইউরেনিয়াম এনরিচ করে ফেলেছে। আপনারা জানেন পারমাণবিক বোমা বানাতে লাগে 90% পিওরিটি। 60 থেকে 90-তে যেতে সময় লাগে ধরুন মাত্র কয়েক সপ্তাহ কিংবা মাস। আর আমেরিকা এটা জানে। ট্রাম্প প্রশাসন বুঝতে পারছে এখন যদি তারা ইরানের সাথে ডিলে না আসে তবে ইরান সোজা 90%-এ চলে যাবে এবং তখন আর কিছুই করার থাকবে না। তখন হয় সর্বাত্মক যুদ্ধ করতে হবে, না হলে নিউক্লিয়ার ইরানকে মেনে নিতে হবে। আর আমেরিকা এই মুহূর্তে আর একটা বড় যুদ্ধ অ্যাফোর্ড করতে পারবে না। তাই হাকান ফিদানের মতে আমেরিকা আপোষের রাস্তায় হাঁটছে। তবে এখানে একটু প্যাঁচ আছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী একটা খুব সাবধান বাণীও উচ্চারণ করেছেন। তিনি বলেছেন ইরানও এটা বুঝছে যে তাদের ডিল করতেই হবে, কারণ ইরানের অর্থনীতির অবস্থা খুব একটা ভালো না। নিষেধাজ্ঞা ওঠানো তাদের জন্য খুব জরুরি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান বারবার বলেছেন নিষেধাজ্ঞা না উঠলে কোনো ডিল নয়। এখন প্রশ্ন হলো আমেরিকা কি ট্রাম্পের ইগো বিসর্জন দিয়ে নিষেধাজ্ঞা তুলবে? হাকান ফিদান আরও একটা মারাত্মক কথা বলেছেন। তিনি বলেছেন যদি এই ডিলে ইরানের মিসাইল বা ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে টেনে আনা হয় তবে কোনো ডিল হবে না, তবে হবে যুদ্ধ। মনে আছে তো, আমেরিকা সবসময় চাইতো নিউক্লিয়ার ডিলের সাথে সাথে ইরান যেন তাদের ব্যালিস্টিক মিসাইলও ধ্বংস করে ফেলে। কিন্তু তুরস্ক স্পষ্ট বার্তা দিচ্ছে, ভাই আমেরিকা, বেশি বাড়াবাড়ি করো না, শুধু নিউক্লিয়ারে থাকো, মিসাইলে হাত দিও না, হাত দিলেই আগুন জ্বলবে। তুরস্ক এখানে ইরানের হয়েই যেন ব্যাটিং করছে। এটা দেখে মনে হচ্ছে মিডল ইস্টের দেশগুলো এখন আর আমেরিকার ওই হুমকি ধমকিতে তেমন একটা ভয় পাচ্ছে না। তারা জানে আমেরিকার পায়ের তলার মাটি আগের মতো শক্ত নেই। তাই একদিকে ট্রাম্প ভূমধ্যসাগরে আরও এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠানোর হুমকি দিচ্ছেন, আর অন্যদিকে টেবিলে বসে বলছেন আচ্ছা বাবা, একটু ইউরেনিয়াম বানিয়ে নাও, যাও, কিন্তু বেশি বানিও না যেন। এটাকে আপনি কি বলবেন? এটা কি ট্রাম্পের ডিল মেকিং আর্ট, নাকি বাস্তবতার কাছে সুপার পাওয়ারের অসহায় আত্মসমর্পণ? সিদ্ধান্ত আপনাদের। এবার আসি তৃতীয় এবং শেষ খবরে, যা পুরো বিষয়টাকে আরও রহস্যময় করে তুলেছে। ইরানের সর্বোচ্চ নীতি নির্ধারক সংস্থা বা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের যিনি হর্তাকর্তা, সেই আলী লারিজানি সম্প্রতি কাতার সফর শেষে দোহা থেকে ফিরেছেন। সাংবাদিকরা তাকে ছেকে ধরেছিল। প্রশ্ন ছিল, শোনা যাচ্ছে ইরান নাকি আমেরিকাকে গোপনে চিঠি পাঠিয়েছে আপোষ করার জন্য। লারিজানির উত্তর ছিল সোজা সাপটা এবং তীক্ষ্ণ। তিনি বললেন আমেরিকার জন্য কোনো মেসেজ, কোনো চিঠি, কোনো কিছুই ডেলিভারি করা হয়নি, সব বাজে কথা। কিন্তু এবং এখানেই গল্পের টুইস্ট, তিনি এটা অস্বীকার করলেও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য স্বীকার করে নিয়েছেন। তিনি বলেছেন ওমানের কর্মকর্তারা আমেরিকার তরফ থেকে কিছু পয়েন্টস লিখে আমাদের দিয়েছে যাতে আমরা সেগুলো তেহরানে বসে বিবেচনা করতে পারি। দেখুন দর্শক, ডিপ্লোম্যাসিতে শব্দের খেলাটাই আসল। লারিজানি বলছেন আমরা চিঠি দিইনি, অর্থাৎ ইরান যে আগে যেচে পড়ে আমেরিকার কাছে গেছে এই ধারণাটা তিনি ভেঙে দিলেন। ইরান কারো কাছে ভিক্ষে চায় না, এই মেসেজটা তিনি তার জনগণকে এবং বিশ্বকে দিলেন। কিন্তু তিনি স্বীকার করলেন যে ওমান আমাদের হাতে কাগজ দিয়েছে। তার মানে কি?
তার মানে প্রস্তাবটা আমেরিকার দিক থেকে এসেছে। আমেরিকা ওমানকে বলেছে, ভাই ইরানকে একটু বলো না, আমরা এই শর্তে রাজি আছি। তার মানে ব্যাক চ্যানেল খোলা আছে। ওমান এবং কাতার এই দুই দেশ বরাবরের মতোই ওই পোস্টমাস্টারের কাজ করছে। ভাবুন একবার পরিস্থিতিটা, বাইরে ট্রাম্প হুঙ্কার ছাড়ছেন, নেভি পাঠাচ্ছেন, আর ভেতরে ভেতরে চিরকুট পাঠাচ্ছেন, চলো কথা বলি। লারিজানি যখন বলেন আমরা এটা বিবেচনা করব, তার মানেই হলো আলোচনা চলছে। দরজা পুরোপুরি বন্ধ হয়নি, আবার খোলাও নেই, দরজাটা একটুখানি ফাঁক করা হয়েছে। দর্শক, এই চিঠি দিইনি কিন্তু নোট পেয়েছি, এই বক্তব্যটি ইরানের একটি ক্লাসিক ডিপ্লোম্যাটিক চাল। তারা দেখাতে চাইছে যে আমেরিকা তাদের পিছনে ঘুরছে, তারা আমেরিকার পিছনে নয়। জিও পলিটিক্সে পারসেপশন বা ধারণা তৈরি করাটাই যুদ্ধের অর্ধেক জয়। ইরান এখন সেই পারসেপশন গেমটাই খেলছে। সব মিলিয়ে চিত্রটা কি দাঁড়ায়? মনে রাখবেন, বাঘ যখন বুড়ো হয় তখন সে সরাসরি শিকার না ধরে হাত পাতার চেষ্টা করে। আমেরিকা এখন আর সেই 90-এর দশকের একচ্ছত্র বাঘ নেই। তাকে এখন ইরান, তুরস্ক, চীন, রাশিয়ার সাথে খুব সাবধানে মেপে মেপে পা ফেলতে হচ্ছে। আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনাদের কি মনে হয় আমেরিকার এই যে জাহাজ, এই জাহাজের যে দুর্ঘটনা, সেটা সত্যি দুর্ঘটনা নাকি এর পেছনে গভীর কোনো কারণ আছে? আর ট্রাম্প কি সত্যি ইরানের সাথে কোনো ডিলে যেতে পারবেন, নাকি ইসরায়েলের চাপে শেষ পর্যন্ত যুদ্ধের দামাবাই বাঁচবে? সিরিয়াসলি বলুন তো, আপনারা কি ভাবছেন? কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান। তো দর্শক, আপনারা আসলে কি মনে করেন যে ইরান এবং আমেরিকা যদি যুদ্ধ হয় ভবিষ্যতে, তাহলে আসলে কি আমেরিকা ইরানকে যুদ্ধ করে পারবে? আমি কিন্তু বলে দিতে পারি, ইরানকে আমেরিকা কখনো পারবে না, কারণ ইরান যে কী জিনিস আপনারা হয়তো এখন বুঝতে পারছেন। তো যাই হোক, আপনারা যদি এই আন্তর্জাতিক ভিডিওগুলোকে দেখতে চান, বিশ্লেষণ পেতে চান, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এমনকি এই আপনারা ইরান, আমেরিকা নাকি কোন টপিক সম্বন্ধে সবচেয়ে বেশি বিশ্লেষণ চান সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।